আমাকে বিয়ে করতে চাইলে আমার পাগলি বোনকেও বিয়ে করতে হবে। আমি আমার বোনকে একা ছেড়ে যাব না। পাত্রী দেখতে এসে পাত্রীর মুখে এমন উদ্ভট কথা শুনে সকলে বিস্মিত। মিফতাজ গম্ভীর কণ্ঠে বলে, কি ছেলে মানুষই করছো মানহা, এসবের মানে কি? দেখো, মানে খুব সোজা। আমি বোনকে ছাড়া একা বিয়ে করব না। এর জন্য নিজের বোনকে সতীন বানাবে? দরকার পড়লে তাই করব। খাটের উপর শেকলে বন্দি হয়ে বসে আছে এক রমণী। কি মায়াবী মুখখানি তাহার! তবে কে বলবে এই মানবী অসুস্থ মস্তিষ্কে? মিফতাজ মানহাকে টানতে টানতে একটা রুমে নিয়ে আসলো। মানহার হাত শক্ত করে ধরে বলে, এসব পাগলামোর মানে কি? মানে খুব সোজা মিস্টার মিফতাজ আয়মান চৌধুরী। আমার বোনকে আমি কিছুতেই এই অবস্থায় একা ছাড়ব না। আয়াত তোমার আপন বোন না? তাহলে এত কিসের দরদ? আপনার কাছে আয়াত আপুকে আমার কাজিন বোন মনে হতেই পারে, কিন্তু আমার কাছে সেই আমার সব। আর আয়াত আপুর এই অবস্থার দায় শুধুমাত্র আমার। আজ আমার জন্য আমার আয়াত আপু পাগল হয়ে গেছে, তাই তাকে এভাবে রেখে আমি কখনো বিয়ের পিঁড়িতে বসবো না। মানহার কথা শুনে মিফতাজের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে কপালের রগগুলো দপদপ করছে, চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে সব। মিফতাজ মানহাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, খুব শখ তোর সতীনের সংসার করার। তোর ইচ্ছা আমি পূরণ করব। ভালোবাসি বলে মাথায় চড়ে বসেছিস। আমার লাগছে, ছাড়ো আমাকে। আমারও লাগছে, ঠিক বুকের বাপাসে। এতদিন কেন বলিসনি এ কথা? আজ আমার পরিবারের সামনেই তোকে এসব ফালতু টপিক টেনে আনতে হলো। মানহা চুপ করে আছে। মিফতাজের শক্ত হাতের বন্ধনে ব্যথায় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মানহাকে চুপ থাকতে দেখে মিফতাজ বলে, অ্যান্সার মি মানহা। মিফতাজের গলার স্বর বসার রুম পর্যন্ত পৌঁছে গেলে মানহা ভয়ে ঈষৎ কেঁপে উঠল। 2 বছরের রিলেশনে কখনো মিফতাজকে এত রেগে যেতে দেখেনি, কিন্তু মানহা তো নিরুপায়। এমন উদ্ভট কথা বলার মানে কি? আমাকে বলতেই হবে। তোমার কাছে উদ্ভট মনে হলেও এটাই আমার শর্ত। তোর খুব শখ হয়েছে সতীনের সংসার করার। তোর শখই আমি পূরণ করব। তুই দেখবি, কাছ থেকে দেখবি সতীনের সংসার করা কত সহজ। আমি দেখতে চাই মিফতাজ। মিফতাজ মানহাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে রেখে হন হন করে চলে আসে হল রুমে। এসে এক নিঃশ্বাসে বলে, আগামী শুক্রবার আপনার দুই মেয়ের বিয়ে, তাই আয়োজন শুরু করুন। হল রুমের সব বড়রা বসে আছেন। দিশা বেগম মানে মিফতাজের মা বললেন, দেখুন, এমন উদ্ভট কথা বলার মানে কি আমি বুঝতে পারছি না। এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো? বিয়েটা কি কোনো পুতুল খেলা? মন চাইলো খেললাম, মন চাইলো না বাদ দিয়ে দিলাম। বিয়ে মানে সারা জীবনের সঙ্গী, সেখানে এমন উদ্ভট কথা সত্যি বেমানান। রুনা বেগম বললেন, আমরা কি বলবো বলেন, মেয়েটা বড্ড জেদি, কারো কথাই শুনতে চায় না। আপনারা চাইলে বিয়েটা ভেঙে দিতে পারেন। দিশা বেগম বললেন, আমার ছেলে যখন একসাথে দুই বিয়ে করতে আপত্তি নেই, সেখানে আমারও আপত্তি নেই। তবে আপনাদের মেয়েকে তো আপনারা বোঝাতে পারেন। মা মরা মেয়ে, কারো কথা শুনলে তো বোঝাবো। দিশা বেগম কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা, আজ তবে উঠি। মানহা বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলে, কেন আমাকে একা রেখে চলে গেলে কেন? আমি কি করব বলো? মিফতাজের ভাগ যে আমি কাউকে দিতে পারবো না। আমি সেদিন তোমাদের সাথে মরে কেন গেলাম না বলতে পারো? মানহার হঠাৎ মনে হলো কেউ তার কাঁধে হাত রেখেছে। উঠে বসলো। চোখের পানি মুছে সামনে তাকাতেই দেখে রুনা বেগম অগ্নি চোখে তাকিয়ে আছে তার দিকে। মানহার মুখ তুলে কিছু বলার আগেই রুনা বেগম তার গালে জোরে একটা চর বসিয়ে বলে, আমার মেয়ের পুরো জীবনটা নষ্ট করে এখন এইটুকু দিতে তোর নাটকের শেষ নেই। অকৃতজ্ঞ মেয়ে, আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে আমার মেয়েকে পাগল বানিয়ে তুই যে সুখে সংসার করবি ভেবেছিস, সেটা আমি কিছুতেই হতে দিব না। মিফতাজ বাসায় এসে নিজের রুমে যেয়ে মানহার দেয়া গিফটগুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। কাবার থেকে মানহার দেয়া লাভ কার্ড, বার্থডে কার্ড, পাঞ্জাবি, টি শার্ট বের করে নিয়ে ছাদে চলে গেল। ছাদে ফার্নিচার বার্নিশ করার জন্য তারফিন আনা ছিল, সেগুলো গিফটে ঢেলে আগুন জ্বালিয়ে দিল। মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যদিও এই মুহূর্তে এর চেয়ে ভয়ঙ্করভাবে মিফতাজের হৃদয় দহনে পুড়ে যাচ্ছে। জ্বলন্ত আগুনের উপর হাত রেখে বলে, তুমি আমার ভালোবাসা দেখেছো, কিন্তু আমার ঘৃণা দেখোনি। এখন থেকে সেটাই দেখবে।
আমার হৃদয় যেভাবে পুড়িয়েছো এর চেয়ে শত গুণ বেশি তোমাকে পোড়াবো। আরহাম এসে মিফতাজের হাত সরিয়ে নিয়ে বলে, তুই কি পাগল হয়েছিস? এসব কেন করছিস? মিফতাজ আরহামকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমার মানহাকে কাছে এনে দে। ও কেন এমন পাগলামো করছে? ওকে জানে না ওর মিফতাজ ওকে কত ভালোবাসে? প্লিজ ভাই, তুই ওকে বোঝা। আরহাম দ্বিধায় পড়ে গেল। সে কি একবার মানহার সাথে কথা বলে দেখবে? হুট করে অপরিচিত কারোর সাথে কথা বলতে কেমন যেন লাগে। দীর্ঘ 14 বছর কানাডা ছিল আরহাম, এসেছে মাত্র 1 সপ্তাহ হয়েছে। তাও আসার তার কোনো ইচ্ছে ছিল না, শুধুমাত্র তার মামাতো ভাইয়ের জন্য এসেছে। মিফতাজের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি বুঝিয়ে বলবো, এবার তুই শান্ত হ। কোথায় একসাথে 2 বউ পাবি সেটার জন্য খুশি হয়ে পাঠিয়ে দিবি, তা না করে শোক পালন করছিস। কখনো কাউকে ভালোবেসেছিস? ওই দেখে তেমন কাউকে মনে ধরেনি। এর জন্য বুঝতে পারছিস না। আচ্ছা চল, নিচে চল, যা হবে দেখা যাবে। মানহা বারান্দার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। অন্ধকার বারান্দায় মৃদু চাঁদের আলো। আদুরি এসে মানহার পাশে বসে। মানহাকে বলে, তোকে আগেই বলেছিলাম চলে যা এই বাড়ি ছেড়ে। এই বাড়ির মানুষ তোর ভালো কোনো দিন চাইবে না। শুনলি না তো আমার কথা? এখন দেখ, নিজের স্বামীর ভাগ কর। সারা জীবন সতীনের সংসার। আমি কোথায় যেতাম বলো? চাচুরা তো আমাকে জায়গা দিত না। আর কেউ এভাবে নিজের মেয়েকে সতীন বেঁধে দেবে সেটা তো কল্পনাও করিনি। এখনো সময় আছে, চলে যা মানহা। আমি পালাবো না, নিজের ভুলের শাস্তি ভোগ করব। আয়াতাপুর এই অবস্থা আমার জন্য হয়েছে। বোকা বোকা কথা বলিস না, এটা ওর ডেস্টিনি, তাই হয়েছে। আর তুই তো ইচ্ছে করে ওর সাথে এসব করিসনি। ওটা যদি ভাগ্য হয় তবে সারা জীবন নিজের ভালোবাসার মানুষের ভাগ দেয়া এটাও আমার ভাগ্য। তুই কেন করছিস এমন? মিফতাজকে বড্ড ভালোবাসে, কেন দিচ্ছিস ছেলেটাকে শাস্তি? এখনো সময় আছে, ভেবে দেখ। সতীন সতীনই হয়, হোক না সুস্থ কিংবা পাগল। আমার না আর কিছু বলার নেই, আর কিছু ভাবার নেই। আসলে কি বলো তো, যার বাবা থেকেও নেই আর মা তো নেই, তার সাথে এর চেয়ে ভালো আর কি হবে বলো? আদুরি রেগে বলে, কিছু চাপিয়ে দিলেই সেটা মেনে কেন নিতে হবে? সুযোগ দিলেই মানুষ সুযোগ নেয়, এটা স্বাভাবিক। আমি যে অসহায়, বড্ড অসহায়। আমি কিভাবে মেনে নিব এসব? নিজের ভালোবাসার মানুষটাকে ভাগ করে নিতে পারবো না। সে হলে পুরোপুরি আমার, আর না হলে এক বিন্দুও চাই না। এখনো সময় আছে, এসবের বিরুদ্ধে কথা বল। এত বড় ঘোর অন্যায় করিস না। মিফতাজের মতো ছেলে এই যুগে পাবি না। আমি কি করব বলো? আমার কপাল যে পোড়া। মানহা আয়াতের কাছে আসলো। আয়াত চোখ পিট পিট করে তাকিয়ে আছে। মানহা আয়াতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, তুই কবে সুস্থ হবি? আপু বল না, তুই কবে সুস্থ হবি? আয়াত কি বুঝলো কে জানে, হয়তো পাগলেরও অনুভূতি থাকে। আয়াত মানহার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদিস না রে পাকা বুড়ি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখনই। কি মজা কি মজা। বলে হাততালি দিতে লাগলো। রুনা বেগম এসে মানহাকে টেনে নিয়ে যাচ্ছে। আয়াত জোরে জোরে বলছে, পাকা বুড়িকে ছেড়ে দাও, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখনই। মানহা ব্যথায় কুকড়ে উঠল। মৃদু স্বরে বলল, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তো সাহস কী করে হয় আমার অসুস্থ মেয়ের কাছে যে ন্যাকামি করা? আজকে তোর একদিন কি আমার একদিন। শারীরিক মানসিক যন্ত্রণা একসাথে হলে মানুষ হয়তো অনুভূতি শূন্য হয়ে পড়ে। মানহাকে টেনে এনে সোফার রুমের মেঝেতে ফেলে দিল। টেবিলের কোণার সাথে লেগে পায়ের চামড়া ছিলে গেল। যতদিন এই বিয়ে না হচ্ছে ততদিন তুই এই চিলে কোঠায় থাকবি, আর মানহার আশেপাশে যেন তোকে না দেখি। রতন সাহেব বললেন, রুনা, কি শুরু করেছে এসব? একটা কথাও বলবে না তুমি। যেদিন তোমার আদরের বোনের মেয়ের জন্য আমার মেয়েটার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল, সেদিন কোথায় ছিল তোমার কথা? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর অ্যাক্সিডেন্টে কারো হাত থাকে না। বাহ বাহ, অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছ। ও নিজের হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আমার মেয়েকে। ওকে যে বাঁচিয়ে রেখেছি এটাই বেশি। তবে ওর বেঁচে থাকা হবে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক। ও প্রতিদিন মরবে,
এটাই ওর শাস্তি। কেউ যদি ওর প্রতি দরদ দেখাইছে, তার সাথে আমার বোঝাপড়া হবে। বলেই গটগট করে নিজের রুমে চলে গেলেন। রতন সাহেব মান্নার পাশে বসে মান্নার মাথায় হাত বুলিয়ে বলে, মারে তুই চলে যা এখান থেকে, এই নরকে তোকে থাকতে হবে না। মান্না চোখের জল মুছে বলে, প্রত্যেকটা ভুলের শাস্তি আছে মামা। আমার ভুলের শাস্তি তো আমাকে পেতেই হবে বলো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক সহ্য করে নিব। চেয়ার ধরে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল চিলে কোঠায়। আদুরি দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। চোখের পানি মুছে ফার্স্ট এড বক্স নিয়ে চলে আসলো চিলে কোঠায়। আদুরি আস্তে করে মানহার পা নিজের হাঁটুর উপরে নিয়ে ভায়োডিন লাগিয়ে দিল। সামান্য ছিলে গেছে। মানহা বলল, তুমি কেন আসলে? মামি জানলে রাগ করবে তো। তুই চুপ কর। সব কিছু কেন মেনে নিচ্ছিস? কেন সত্যটা আমাদের বলছিস না? কেন সব কথা লুকাচ্ছিস? বল, সেদিন কি হয়েছিল? এটাই সত্যি, আমি আয়াতকে ছাদ থেকে ধাক্কা দিয়েছি। আমার চোখের দিকে তাকিয়ে বল মানহা। মানহা চোখের জল মুছে বলে, তাকানোর কি আছে? সত্যি তো আর পাল্টে যাবে না, এটাই সত্যি। আদুরি রাগ দেখিয়ে চলে গেল। মানহা সে রাতের কথা ভাবতে চায় না। বীভৎস রাত। নিজের মোবাইল নিয়ে মিফতাজকে কল করলো, রিসিভ হচ্ছে না। মানহা কল করেই যাচ্ছে। মিফতাজ বারান্দায় বসে গিটারের টুংটাং সুর তুলে। গিটারের সুর বলে দিচ্ছে কতটা ক্ষত হচ্ছে হৃদয়। আচ্ছা, এই যে হৃদয়ের রক্তক্ষরণ হয়, তা কেউ কেন দেখে না? এই ক্ষতে কেউ কেন মলম লাগায় না? গান গাওয়াটা হচ্ছে মিফতাজের মন খারাপ আবার মন ভালো উভয় সময়ের সঙ্গী। আজ যেন তার গানের সুরে বিষাদ ছড়িয়ে পড়ছে। আরহাম মিফতাজের রুমে এসে দেখে মিফতাজের হাত থেকে রক্ত ঝরছে, তবুও গিটারের তারে সুর তুলে গান গাইছে। প্রতিটি লাইন যেন হৃদয় ছিঁড়ে বের হচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে। রুমের ফ্লোরে সব জিনিস ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আরহাম লাইট অন করে মিফতাজের হাত থেকে গিটার নিয়ে নিল। বেডের উপর মিফতাজের মোবাইলে রিং হচ্ছিল। আরহাম মোবাইল হাতে নিয়ে দেখে লাইফ লাইন লিখে সেভ করা নাম্বারটা। আরহাম কল রিসিভ করে মিফতাজের সামনে রেখে বের হয়ে যায়। দুই প্রান্তে দুজনের দৃষ্টি স্থির একে অপরের চোখের দিকে। মানহা অস্থির হয়ে বলে, তোমার হাতে রক্ত কেন? কি হয়েছে বলো? রক্তচক্ষু নিয়ে মানহার দিকে তাকিয়ে বলে, নাটক করবি না একদম। নাটক সহ্য হচ্ছে না। কেন করলি তুই এটা আমার সাথে? কেন? মানহার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। খুব করে মনে পড়ছে সেই দিনের কথা। এই শোনো, রেগে গেলে তুমি কি আমায় তুই করে বলবে? উফ, আপনি করে বলবো। তাহলে ঠিক আছে, তোমার মুখে তুই ডাকটা শুনতে আমার কানে বিষের মতো লাগবে। অতীতের কথাগুলো ভেবে মুখ চেপে চিৎকার করলো। মিফতাজের হুঁশ আসলো মানহার অবস্থা দেখে। সাথে সাথে মোবাইল হাতে নিয়ে একদম মোবাইলের স্ক্রিনের সামনে যে বলল, প্রাণ পাখি আমার, ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না। প্লিজ কাঁদে না। এই প্রাণ পাখি, কান্না বন্ধ করো। মানহা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, ভাবছে কতটা ভালোবাসলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে। জান, তোমার কি হয়েছে বলো আমাকে। তুমি কি মজা করছো তখন আমার সাথে? বলো না জান। চুপ করে থেকো না, কিছু বলো। মানহা নিজেকে সামলে নিয়ে বলে, তাজ তোমার হাতে ব্যান্ডেজ করো, না হলে তোমার সাথে আমি একটাও কথা বলবো না। আরহাম ততক্ষণে ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে। আরহাম মিফতাজের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, কিন্তু আরহামকে দেখা যাচ্ছে না। মানহা বলল, কে এসেছে তাজ? তোমাকে যার কথা বলেছিলাম অনেকবার সে। আরহাম রুম ছেড়ে চলে গেল। মানহা বলল, তুমি কিছু খেয়েছো? মেয়েরাই পারে নিজেদের কষ্ট লুকিয়ে অন্যের কষ্ট দূর করতে। এদের চেয়ে বড় অভিনেত্রী হয়তো আর কেউ নেই। মিফতাজ বলল, খাবার রাখো, দেখা করছো কখন সেটা বলো। খেয়ে ঘুমিয়ে পড়ো, আগামীকাল বিকেল 3টায় হাতির জেল দেখা হচ্ছে। এত ঘন্টা অপেক্ষা করতে পারবো না। এর আগে তো আসতে পারবো না, খেয়ে নাও, রাখি এখন। ফোন কেটে দিয়ে মানহা কান্নায় ভেঙে পড়ল। কি করবে সে এখন? কি করা উচিত তার? ভালোবাসাকে আঁকড়ে ধরা, নাকি নিজের বোনকে সংসার দেয়া? এটাও তো ঠিক, আয়াতকে কেউ বিয়ে করতে চাইবে না। একটা পাগল মেয়েকে কেউ নিজের বউ করতে রাজি হবে না। দুহাতে নিজের চুল খামছে ধরে চিৎকার করে কাঁদছে মানহা। আজ খুব করে নিজের মায়ের অভাব অনুভব হচ্ছে।
মেয়েরা নিজেদের কষ্টের কথা মায়ের কাছে জমা রাখে। তারা ভাবে মা তাদের কষ্ট দূর করে দেবে। এই কথাটা রুবি ম্যাডামের মুখে ক্লাসে কতবার শুনেছে, অথচ কখনো মানহার কথা তার মায়ের কাছে জমা রাখা হলো না। যখন নিজের কষ্টগুলো নিজেকেই সামলাতে হয় তখন মানুষ পৃথিবীর সবচেয়ে অসহায় হয়ে পড়ে। তবে সেই সময় তারা পাথরে পরিণত হয়। কষ্ট পেতে পেতে কষ্ট সহ্য করার ক্ষমতা চলে আসে নিজের মধ্যে। মানহা নিজের চোখের পানি মুছে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে খুব মনোযোগ দিয়ে কিছু হিসেব মিলাচ্ছে। হঠাৎ তার দরজায় কেউ জোরে জোরে আঘাত করতে লাগলো। ধরফরিয়ে উঠে দরজার কাছ থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মানহা জড়সড় হয়ে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক, 3/4 প্যান্ট আর ব্ল্যাক টি শার্ট। মানহা এক পলক সেদিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে দৃষ্টি নিবদ্ধ করলো আকাশের পানে। নিকোষ কালো রাত, কোথাও একটা তারাও নেই। আজ হয়তো আমাবস্যা। ল্যাম্পপোস্টের মৃদু আলোকে এখন মানহার কাছে তীব্র আলো মনে হচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি কাশি দিয়ে বলে, আমার কথাগুলো কি শুনবে? এখানে কেউ কাউকে স্পষ্টভাবে দেখেনি, আবছা আলোয় আবছা দেখেছে, ছায়ার মতো। মানহা বলল, জি বলুন। আপনার পাগল বোনকে আমি বিয়ে করব। আমার কোনো আপত্তি নেই। মানহা হাসলো। সেই হাসি আরামের দৃষ্টিতে পড়ল না। আপনাকে তাজ পাঠিয়েছে? আমি নিজেই এসেছি। এত উদার হওয়ার কারণ নিশ্চয়ই আপনার ভাই। সে যেই হোক, আমার যখন আপত্তি নেই তো আপনি সবার সাথে কথা বলে রাখবেন। আজকের মতো আসি। আপনাকে এত রাতে বাসায় কে ঢুকতে দিল? আপনার মামা দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আচ্ছা আসি। আরাম চলে গেল। মানহা আবার শূন্যে দৃষ্টি নিক্ষেপ করলো। আচ্ছা, পৃথিবীতে এত যন্ত্র তৈরি হয়েছে, অতীত পরিবর্তন করার কোনো যন্ত্র কেন তৈরি হলো না? তাহলে সবাই এই তিক্ত অতীতটা মুছে ফেলতো। মানহার এলোমেলো চুলগুলো মৃদু বাতাসে উঠছে। নীলাম্বরে আজ কোনো জোছনা নাই, নিকষ কালো। রতন সাহেব মানহার পাশে এসে দাঁড়ালেন। শূন্যে দৃষ্টি রেখে বললেন, ছেলেটা কে? তাজের বড় ভাই, আপন না কাজিন বড় ভাই। তাহলে তো হলোই। ছেলেটা আয়াতকে বিয়ে করলে আর কোনো সমস্যা থাকলো না। আমার কি মনে হয় জানো মামা, আমার জীবনটা ঠিক এই অমাবস্যা রাতের মতো নিকষ কালো। কোথাও কোনো আলো নেই, চারিদিকে শুধু আধারের হাতছানি। রতন সাহেব মানহার মাথায় হাত রেখে বলে, জানিস, আধারের জন্যই আলোর সূচনা। আধার না থাকলে আলো মূল্যহীন। এই যে দীর্ঘ কালো রাত, তার শেষেই রয়েছে নতুন দিন। সব আধার ভেদ করে সূর্য ওঠে না মামা। ভুল বলছিস, সব আধারের শেষেই থাকে আলো। ওই অদূরে তাকিয়ে দেখ, এই আধারেও জোনাকিরা কি অদ্ভুত আলো ছড়াচ্ছে। যখন ধরণীর সকল আলো নিভে যায় তখন তখন নীলাম্বরের জ্যোৎস্না উকি দেয়। শেষ বললেই শেষ হয় না, শেষ থেকেই নতুন কিছু শুরু করতে হয়। এই পৃথিবীতে মানহার আপন বলতে এই একটা মানুষ। মায়ের মৃত্যুর পর যে তাকে আগলে রেখেছে। মানহা নিজের মামাকে জড়িয়ে ধরে বলে, মামা সব যেন ঠিক হয়ে যায়। আমি চাই সমস্ত আধার কেটে নতুন দিনে সূর্য উঠুক, রাঙিয়ে দিক আমার জীবন। রতন সাহেব মানহার মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে মা। দুঃখ হলো একটা দীর্ঘ রাতের ন্যায়, যা শেষ হয়ে নতুন দিনের সূর্য উদিত হবেই। রাতের সকল আধার যেন মুহূর্তে শুষে নিয়ে নিজের আলোতে পুরো ধরণীকে আলোকিত করে তুলেছে নতুন দিনের সূর্য। পাখির কিচিরমিচির ডাক আর কর্মব্যস্ত মানুষ নিজেদের স্বপ্ন পূরণের তাগিদে ছুটে চলা শুরু করেছে। প্রতিটি দিন প্রতিটি মানুষের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয়। এই ইট পাথরের নগরে কত মানুষের স্বপ্ন রোজ দাপন হয়, কে হিসেব কষে? আবার কত মানুষ নতুন স্বপ্ন বুনে চলেছে অবিরাম। জীবন্ত স্রোতধারা যা বহমান, আর তার সাথে তাল মিলিয়ে আমরা বয়ে যেতে থাকি। সে নির্লস চলতে থাকে, যে থেমে দেয় সেই খেয়ে হারায়। দিশা বেগম রাতে ছেলেকে কিছু বলেনি। ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে, আর তাছাড়া ছেলে মেয়ে বড় হলে তাদেরকে কিছু স্পেস দিতে হয়, তাই গতকাল ছেলেকে কিচ্ছু বলেনি। এখন বাজে সকাল 10টা 15। নিজের ছেলে রুমের সামনে এসে বার কয়েক ডাকলেন। তাজ উঠো, কথা আছে। মিফতাজ ঘুম জড়ানো কণ্ঠে বলল, আম্মু প্লিজ আরেকটু ঘুমাতে দাও। উঠে এসো, তোমার সাথে তোমার বাবা কথা বলবে। 5 মিনিটে আমি আসছি ফ্রেশ হয়ে।
আরহাম ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে আর চিন্তা করছে মানহাকে তার এত পরিচিত কেন মনে হলো। সে তো 14 বছর পর বাংলাদেশে আসলো, তাহলে ওই কণ্ঠ এত পরিচিত কেন মনে হচ্ছে। সকালের আকাশ দারুণ, তবে বেশিরভাগ মানুষ তা উপভোগ করতে ব্যর্থ। এই যে একটু একটু করে সব আধার ছাপিয়ে আলোকিত হয়ে ওঠে শহর। আরহামের ভীষণ পছন্দ এই দৃশ্যটা। কফির শেষ চুমুক কিংবা আধারে আলো হারানো দৃশ্য অথবা আলোতে আধার মিলিয়ে যাওয়ার দৃশ্য আরহাম মিস করে না। মিফতাজ ফ্রেশ হয়ে নিচে আসলো। মাহমুদ সাহেব পত্রিকা পড়ছিলেন মনোযোগ দিয়ে। মিফতাজকে দেখে পত্রিকা নামিয়ে রেখে বলে, তুমি কি বিয়েটা করবেই? কোনো ডাউট আছে? কার সামনে কথা বলছো বিষয়টা মাথায় রাখো। বাবা, বিয়ে আমি মানহাকেই করব। করো, কে মানা করেছে? সাথে পাগলি একটা বউ ফ্রি পাবে, দারুণ ব্যাপার। এরকম কিচ্ছু হবে না বাবা। ওরা কি নিজের কথা থেকে সরে এসেছে? মনে হচ্ছে এসেছে। এর মধ্যে আরহাম এসে বলে, আয়াতকে আমি বিয়ে করব। মাহমুদ সাহেব বেজায় রাগ দেখিয়ে বলে, মাথায় কি গোবর নাকি তোমার? তোমার কি কম আছে যে একটা পাগল বিয়ে করতে হবে? আমি একজন সাইকোলজিস্ট, তাই আমি বিয়ের পর নিজের স্ত্রীকে ঠিক সুস্থ করে তুলতে পারবো। বিয়েটা ছেলে খেলা না, মন চাইলো খেললাম, মন চাইলো না ভেঙে দিলাম। একটা পাগল সুস্থ হবে তার কি গ্যারান্টি আছে? সুস্থ হবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। নীলুফা খাবার খাচ্ছিল। আরহামের কথা শুনে খাবার গলায় আটকে রইল মনে হচ্ছে। বুকের ভিতর কেমন চিন চিন ব্যথা অনুভব হচ্ছে। আরহামকে নীলু ভালোবাসে বোঝার পর থেকেই। আজ ভালোবাসা এত কাছে এসেও দূরে চলে যাচ্ছে। মাহমুদ সাহেব বললেন, তোমার মায়ের সাথে কথা বলে ডিসিশন নিয়েছো তো, নাকি মন মতন একটা বলে দিচ্ছ? লাইফটা আমার, আর সারা জীবন সংসার করব আমি, তাই ডিসিশন সেটাই ফাইনাল যেটা আমি বলবো। মাহমুদ সাহেব বললেন, তোমাদের যা ইচ্ছে করো, আমি বলার কে? মানহা গোসল করে জোহরের নামাজ পড়ে নিচে আসলো। রুনা বেগম তখন আয়াতকে খাওয়াচ্ছিল। মানহাকে দেখেই আয়াত খুশি হয়ে ছুটে আসতে চায়, তবে শেকলবন্দি আয়াত সামনে এগোতে ব্যর্থ। মানহা আয়াতের সামনে এসে বলে, কেমন আছো আপুই? আয়াত হুট করে মানহার গলা জড়িয়ে ধরে, বলে, পালিয়ে যা, যা মেরে ফেলবে ওরা আমাদের, পালা। আয়াত হাইপার হয়ে যাচ্ছে, এখন কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। মানহা দ্রুত আয়াতের ইঞ্জেকশন নিয়ে আসলো। রুনা বেগমকে ইশারা করতেই তিনি আয়াতকে ধরে রাখলেন। মানহা দ্রুত ইঞ্জেকশন পুশ করে দিল। আয়াত নিস্তেজ হতে হতেও বলছিল, ওরা আমাদের মেরে ফেলবে, পালা। মানহা ঘামছে, ভয়ে মানহার হাত পা কাঁপছে। এটা নতুন কিছু না, তবে এই বিষয়টা বারবার অতীতকে মনে করিয়ে দেয়। রুনা বেগম মানহাকে ধমকে বললেন, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য কর। মানহা আর রুনা বেগম আয়াতকে ধরে আয়াতের রুমে এসে শুয়ে দিল। মানহা আয়াতের মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, কি হতো যদি ওই দিনটায় না আসতো? রুনা বেগম মানহার হাত ধরে বাইরে এনে বলে, তোর কাছে এখনো সময় আছে, সত্যিটা বল, সেদিন কি হয়েছিল? মানহা চুপ করে আছে। রুনা বেগম আবার বললেন, আজকে তুই সত্যি না বললে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মানহা এবার মুখ খুলল, চিৎকার করে করে বলল, আমি ধাক্কা দিয়েছি আয়াত আপুকে। কি শাস্তি দিতে চাও দাও। এক কাজ করো, আমাকে মেরে ফেলো, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। রুনা বেগম তেড়ে এসে মানহার গলা চেপে ধরল। তোকে মেরেই ফেলবো, খুব শখ তোর মরার, তাই না? মানহার শ্বাস আটকে আসছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে। আর কিছু সময় এমন থাকলে হয়তো সত্যি সত্যি মানহার জীবন শেষ হয়ে যাবে। আদুরি একটা প্রাইমারি স্কুল টিচার, বিকেলে একটা কোচিং সেন্টারে ক্লাস করায়। রেডি হয়ে হল রুমে আসতেই এই দৃশ্য দেখে দৌড়ে এসে মানহাকে রুনা বেগমের হাত থেকে ছাড়িয়ে নিল। মানহা কাশতে কাশতে শেষ, জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আদুরি মানহার মুখের সামনে পানির গ্লাস ধরল। মানহা কয়েক ঢোক পান করলো। আদুরি মানহাকে ধরে সোফায় এনে বসালো, নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি চাইছো মা? মেয়েটাকে এইভাবে টর্চার কেন করছো? খুব দরদ উতলে উঠছে, একদম বাজে বকবি না। মা, তোমার কি হয়েছে? তুমি তো এমন ছিলে না। আমি জানি না আমি কেমন ছিলাম, আমি শুধু জানি আমার মেয়ের জীবন যার জন্য নষ্ট হয়েছে তাকে আমি শান্তিতে থাকতে দেব না। সব করলে কি আয়াত সুস্থ হয়ে যাবে?
তুই কোনো কথা বলবি না আদুরি, তোর জন্য আমাকে কম কথা শুনতে হচ্ছে না। আমি যে সুস্থ আছি এটাই ঢের। নাইলে যার এক মেয়ে বিয়ে করবে না বলে সন্ন্যাসী হয়েছে, আর এক মেয়ে পাগল, সে সুস্থ থাকে কি করে? আদুরি আর কথা বাড়াতে চাইছে না, তাই চুপ রইল। এখন মুখে তালা দিলি কেন? বল বিয়ে করবি না কেন? আদুরি মানহাকে ধরে মানহার রুমে নিয়ে আসলো। মানহাকে বেডে বসিয়ে দিয়ে বলে, কত মানুষ মারা যাচ্ছে, তুই কেন বেঁচে আছিস? না পারিস সত্যি বলতে আর না প্রতিবাদ করতে। মানহা নীরব। আদুরি আবার বলল, মরে তো যাবেই, হয়তো শারীরিক মৃত্যু নয়তো মানসিক মৃত্যু। বলেই বেরিয়ে গেল রুম থেকে। আদুরি বের হতেই সশব্দে মানহার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে মাই হার্ট লেখা নাম্বারটা। মানহা কল রিসিভ করতেই মিফতাজ বলল, জান তুমি রেডি হয়ে বের হও, আমি বাইক নিয়ে তোমার গেটের সামনে আসতেছি। বাইক কেন? ইচ্ছে হলো ষোড়শী প্রেমিক হতে, তাই আমার আসতে 10 মিনিট লাগবে, তাড়াতাড়ি রেডি হও। মানহার কথা বাড়ানোর মুড নেই, তাই কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে। কালো বোরকা আর হিজাব পরে বের হলো। বের হতেই দেখে মিফতাজ দাঁড়িয়ে আছে, ব্ল্যাক পাঞ্জাবি, হোয়াইট কোটি, কালো শু আর ব্ল্যাক ওয়াচ। মিফতাজের চুলগুলো সবসময় মানহার একটু বেশিই পছন্দ। ওই ঠিক করা গোছানো চুল দেখলেই মানহার ইচ্ছে হয় এলোমেলো করে দিতে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিয়ে এগিয়ে আসলো বাইকের কাছে। মিফতাজ মুখ ভার করে বলল, কালো শাড়ি পরে আসতে বলেছিলাম। কালো তো পরেছি, শাড়ি না পরলে কি? জান দিন দিন আনরোমান্টিক হয়ে যাচ্ছ। মানহা দারুণ অবাক হয়। আচ্ছা তাজ কি বুঝতে পারছে না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? একবারও কি আমার কষ্ট ও হৃদয় স্পর্শ করতে পারছে না? মিফতাজ বলল, জান কি ভাবছো, এখানে দাঁড়িয়ে ভাবলেই হবে নাকি বাইকে উঠে বসবা? আমাদের তো যেতে হবে নাকি? মানহা বাইকের পিছনে বসলো। তাজ বলল, একদিনে কি এমন হলো জান, তুমি আমাকে এত পর করে দিলা? মানহা তাজের কথা বুঝতে পেরে তাজের কাঁধে হাত রাখলো। মানহা কাঁধে হাত রাখতেই তাজ বাইক চালানো শুরু করলো। মানহার মনে আকাশ কুসুম ভাবনা, কি বলবে আর কি হবে সেটাই ভাবছে মানহার অবুঝ হৃদয়। আরহাম নিজের মোবাইলে জুম করে কারো হাতের চুরি পরা পিক দেখছে আর মনে মনে হাসছে সেদিনের কথা ভেবে। অতীত। একটা পাঞ্জাবি পরা পিক দাও তো। আমি তো পাঞ্জাবি পরি না। ওকে ব্রেকআপ। পাঞ্জাবি পরি না বলে ব্রেকআপ করবা? যেই ছেলে পাঞ্জাবি পরে না সে আনরোমান্টিক আর লবণহীন তরকারির মতো। তুমি লাইফে আসার আগে কেউ তো বলেনি এই কথা প্রাণ পাখি। একদম আমাকে প্রাণ পাখি ডাকবেন না, যে পাঞ্জাবি পরে না তার মুখে মধুর ডাক মানায় না। আরহাম হেসে বলে, ভিনদেশি তোমার সঠিক ঠিকানা বলবে না? আমি কি মিথ্যে বলি আপনাকে? সত্যিও তো বলো না। সবটুকু জানা হয়ে গেলে সব কথা পড়ে ফেলার পর পাঠিত মানুষ এক পূর্ণ করব। ভিনদেশি তুমি বড্ড রহস্যময়। মেয়ে মানুষ যদি রহস্যময় না হয় তাহলে খুঁজবেন কি? তুমি বলছো তোমাকে খুঁজে বের করতে। দেখি কতটা পারেন। তার মানে তুমি তোমার বলা দুটো শহরের কোনটাতে আছো? সঠিক করে বলছো না কোনটাতে আছো। সব বলে দিলে কি করে হবে? ভিনদেশি তোমাকে আমি খুঁজে বের করবই করব। কচু করবেন, থাকেন তো 7 সমুদ্র 13 নদীর ওপার, আবার আসছে আমাকে খুঁজবে। তোমার ঠিকানা যদি অ্যামাজন জঙ্গলেও হয় তাতেও আমার সমস্যা নেই মায়াপুরী। আমার তোমাকেই দরকার, তোমার ঠিকানাকে নয়। তৈরি থেকো। তো আসেন আসেন, অ্যামাজন থেকে আমাকে বউ করে নিয়ে যান। সে তুমি বললেও আসবো, না বললেও আসবো। আরহাম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমাকে কোথায় খুঁজবো ভিনদেশি? এই জীবনে তোমাকে কাছ থেকে একবারও কি দেখা হবে না? মিফতাজ আর মানহা দুজনে পাশাপাশি বসে আছে। হাতের ছিলে এমন দৃশ্য অহরহ। সবাই তাদের প্রিয় মানুষকে নিয়ে এই যান্ত্রিক শহরে একটু কোয়ালিটি টাইম কাটানোর জন্য এখানটাতে ভিড় জমায়। মিফতাজ বলল, জান তুমি কি চুপ করে থাকবে? পণ করে এসেছো। ভাবছি কোথা থেকে শুরু করব। ভাবাভাবির কি আছে, আমার সাথে কথা বলতে এখন তোমার ভাবতে হবে। আচ্ছা তাজ, ধরো কোনো কারণে আমাদের বিচ্ছেদ হলো, আমরা একে অপরের হতে পারলাম না, তখন তুমি কি করবে?
মিফতাজের শান্ত মেজাজ গরম করার জন্য এই কথাটুকু যথেষ্ট ছিল। হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ সংযত করে ধীর কণ্ঠে বলে, তুমি আসলে কি চাইছো? আমি এমনি বলছিলাম, দেখো মানুষ পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে, কিন্তু নিজের ভাগ্যের সাথে লড়াই করতে পারে না। দেখো মন, আমরা একটা সুন্দর সময় কাটাতে এসেছি। তুমি বাজে কথা বলে সেটা নষ্ট করবে না আশা করি। তাজ, আমি সময়টাকে নষ্ট নয়, উপভোগ করতে চাইছি। তা এভাবে উল্টোপাল্টা কথা বলে আমার রাগ তুলে উপভোগ করবে বুঝি? তুমি এই সামান্য কথায় রেগে যাবে ভাবিনি। তুমি আমার হবে না, এটা সামান্য কথা। আমি নিশ্চিতভাবে বলিনি, বলতে চেয়েছি যদি এমন কিছু হয় তো। তুমি কি বাসা থেকে ঠিক করে এসেছো আমাকে কষ্ট দেবে? সরি, আমি তোমাকে হার্ট করতে চাইছি না। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো ফুচকা খাবো। মিফতাজ উঠে আসলো, এক হাতে মানহার হাত আবদ্ধ। মিফতাজ হাঁটছে আর কিছু ভাবছে। দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়ে মনে মনে বলে, জান তুমি আমাকে ক্ষমা করে দিও, তবে তোমাকে পেতে হলে আমাকে এই পথ নিতেই হবে। জানি এটা ঠিক না, এরপর তুমি আমাকে হয়তো ঘৃণা করবে। তোমাকে হারানোর চেয়ে তোমাকে ঘৃণা করা আমার জন্য সহজ। মানহা মৃদুস্বরে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? জান চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। দুটি মানুষ একে অপরের এত কাছাকাছি যে একে অপরের নিঃশ্বাস এসে মিলিত হচ্ছে। মিফতাজের প্রতিটি নিঃশ্বাস যেন মানাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। এ কেমন অনুভূতি! এই অনুভূতি বড্ড মিঠা, বড্ড তেতো। দূর, এই অনুভূতি নাম মেলাতে পারছে না মানহা। বেশ খানিক সময় পর মানহা বলে, কোথায় আসলাম আমরা? তোমার শ্বশুরবাড়ি। কি হচ্ছে তাজ, এমন উদ্ভট কথা কেন বলছো? জান আমার কথা তোমার কাছে উদ্ভট কবে থেকে মনে হওয়া শুরু করলো? তাজ, আমাদের ফুচকা খাওয়ার কথা ছিল, তুমি বললে সারপ্রাইজ আছে, কিন্তু এখানে সারপ্রাইজ কই? জান তোমার সারপ্রাইজ এটা। মিফতাজ মানহার আরও কাছে আসলো। মানহা মিফতাজের শার্ট খামচে ধরল। মিফতাজ নিজের হাত মানহার কোমরে আর ঘাড়ে রাখলো। সেকেন্ডের মধ্যে তাদের সব দূরত্ব ঘুচিয়ে একে অপরের অধরের মিলন ঘটালো। কয়েক মিনিট পর মানহার ঠোঁট ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। মিফতাজ মানহাকে ছেড়ে দিতেই মানহা পেছন দিক ঘুরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মিফতাজ পেছন থেকে মানহাকে জড়িয়ে ধরল। মিফতাজের স্পর্শে মানহা খানিক কেঁপে উঠল। মিফতাজ মানহার ঘাড় থেকে চুল সরিয়ে নিজের ঠোঁটের স্পর্শ দিল। মানহা নিজের কামিজ খামচে ধরে বলে, আমি এরকম মেয়ে না তাজ। জান এতটুকু আদর তো করতেই পারি। পারবে না, কারণ এখন লিমিট ক্রস হয়ে যাচ্ছে। আমরা দুইজনেই অ্যাডাল্ট। আজকে না হয় বেসামাল আমাকে সামলে নাও জান। তুমি আদরের স্বরে আমাকে অবৈধ প্রস্তাব দিচ্ছ। জান ভালোবাসার পূর্ণতা চাচ্ছি। এভাবে তো তুমি শরীরের পূর্ণতা চাচ্ছ। তাহলে তুমি কি চাও? হালালভাবে তোমাকে পেতে চাই। মিফতাজ মানহাকে জড়িয়ে ধরে বলে, তোমার ইচ্ছেই পূরণ হোক জান। মানহা নিজেকে সামলে নিয়ে বলে, আমি বাসায় যাব। এত তাড়া কিসের? চলো ফুচকা খাবে না? আচ্ছা, এটা কোথায়? এটা আমার বাবার অ্যাপার্টমেন্ট। বিয়ের পর তুমি আমি এখানেই থাকতাম। আচ্ছা চলো বের হই। তাজ মানহার হাত ধরে একটি রুমে নিয়ে আসলো। সেখানে টেবিলের উপর অনেক সুন্দর করে ফুচকা ডেকোরেশন করা। মানহা খুশি হয়ে দ্রুত ফুচকা খাওয়া শুরু করে দিল। মিফতাজ একটু দূরে দাঁড়িয়ে দেখছে আর মিটিমিটি হাসছে। মনে মনে বলছে, সরি জান, ভালোবাসা আর লড়াইয়ের ময়দানে সব জায়েজ। যদি ভালোবাসার জন্য এতটুকু করতে না পারি তবে কেমন প্রেমিক আমি। মানহা বেশ কিছু ফুচকা খাওয়ার পর পাশেই ডার্ক চকলেট কেক দেখতে পেল। কিছু পিছু ঘুরে একবার মিফতাজের দিকে তাকালো, তারপর এক পিস কেক নিয়ে নিচে খেলো। আর এক পিস কেক হাতে নিয়ে এগিয়ে আসছিল মিফতাজের দিকে, কিন্তু তার পা কেমন ঢুলছে, মাথা ঘুরছে, চোখ কেমন ঘোলাটে দেখাচ্ছে। এক হাত দিয়ে নিজের মাথা চেপে ধরল। মানহা লুটিয়ে পড়ার আগেই মিফতাজ মানহাকে নিজের বাহুতে আগলে নিল, কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে বলে, জান খুব দ্রুত তুমি থেকে মিসেস মিফতাজ হবে। বলেই মানহার কপালে চুমু দিয়ে দরজা লক করে বের হয়ে আসলো। বাইরে দুজন সার্ভেন্ট দাঁড়িয়েছিল, একজন বয়স্ক, অন্যজন কিশোরী। মিফতাজ তাদের উদ্দেশ্যে বলল, তোমাদের যা যা বলেছি ঠিক সেরকম করবে, মনে থাকবে তো? জি স্যার, আমাগো কোনো ভুল হইব না, আপনি যেমন কইছেন তেমনই করুম।
মিফতাজ শীষ বাজাতে বাজাতে বের হয়ে গেল। তার মনে হচ্ছে সে যেন বিশ্ব জয় করে ফেলেছে। পৃথিবীতে ভালোবাসা জয় করার আনন্দ হয়তো বিশ্ব জয় করা আনন্দের চেয়ে বহু গুণ বেশি। এই যে মিফতাজের মুখের স্নিগ্ধ সুন্দর হাসি তার প্রমাণ বহন করছে। আরহাম দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ চাষারার ঈদগাহ মাঠে। বিকেল টাইমে এখানে অনেকেই আসে হাঁটাহাঁটি করতে। তবে আরহামের চোখ চাতক পাখির মতো অন্য কাউকে খুঁজছে আর ভাবছে, আচ্ছা ভিনদেশি, তুমি আমাকে এভাবে কেন ফাঁকি দিলে? আজ 3টা বছর আমার রাতে ঠিক মতো ঘুম হয় না। তোমার কথা মনে পড়লে শ্বাস নিতেও কষ্ট হয়। কেন করলে এমন? সত্যি পরিচয় বললে কি হতো মাহিবা? আচ্ছা, তোমার নাম মহিবা তো, নাকি এটাও ভুল? দীর্ঘ সময় ঈদগাহে বসে রইল। এখানে বসে একবার ভিডিও কল করেছিল মাহি। সে স্মৃতিচারণ করতেই আরহাম এখানে এসেছে। আরহামের খুব করে মনে পড়ছে মাহির বলা কিছু কথা। আচ্ছা, আমি যদি হারিয়ে যাই তখন কি করবেন? আরহাম হেসে উত্তর দিয়েছে, খুঁজে বের করব। একদম না, কারণ খুঁজে পাবেন না আমাকে। তাহলে আর কি, ভুলে যাব তোমাকে? মাহি এবার শব্দ করে হেসে বলে, এই যে আমরা বলি ভুলে যাব, আসলে কি আমরা ভুলতে পারি? একদম ভুলতে পারি না। বরং যত ভুলে যাওয়ার চেষ্টা করি তার স্মৃতি আমাদের মস্তিষ্কে তত জায়গা দখল করতে থাকে। ভুলে যেতে যেতেও তাকেই বারবার স্মরণ করি। কি অদ্ভুত, তাই না মিস্টার অসুস্থ? সবকিছুই অদ্ভুত, আর সবচেয়ে বড় অদ্ভুত তুমি। আচ্ছা, ঠিকানা না হয় বাদ দিলাম, তোমার কলেজের নামটা তো বলতে পারো? এই যে মিস্টার অসুস্থ, আমি সহজে গলে যাওয়ার পাত্রী নই। আমি যখন বলবো না বলেছি তখন বলবোই না। আমাকে সত্যি সত্যি তুমি অসুস্থ করে দিচ্ছ মাহি। মিস্টার অসুস্থ, আমার নাম মাহিবা নট মাহি। এই যে মিস রহস্যময়ী, আমার নাম আরহাম, নট অসুস্থ। উফ, আপনি মিস্টার অসুস্থ। তা কোন রোগে অসুস্থ মিস? আমার ঠিকানা জানার রোগে? বলতে হবে না তোমার ঠিকানা। আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি উগান্ডার মানুষও হও তবুও তোমাকেই ভালোবাসবো। এই, আপনি না 2 দিন আগেও আমাকে আপনি করে বলতেন? এখন সারা জীবন তুমি করেই বলবো মিস মাহি। আচ্ছা, এত যত্ন করে যে মাহি ডাকেন, যেদিন জানবেন এটা আসলে আমার নাম না তখন তোমাকে না হয় আমার ভিনদেশি তারা বলে ডাকবো। এসব ভাবনার মাঝে কেউ একজন বলল, স্যার মালা নেবেন? বকুল ফুলের মালা। আরহাম ভাবনার জগৎ থেকে বের হয়ে মালার দিকে তাকালো। হুট করে মনে পড়ল মাহির বলা কথা। জানেন, বকুল ফুল শুকিয়ে গেলেও ঘ্রাণ থাকে। তাই? তাই। বিশ্বাস না হলে কখনো শুকিয়ে ঘ্রাণ শুকে দেখবেন। আরহাম বাচ্চাটাকে বলল, কত নিবে? 10 টাকা পিস। স্যার, আপনি কয়টা নেবেন? তোমার কাছে কয়টা আছে? এখন আর 15টা আছে। আরহাম 1000 টাকার নোট বের করে ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বলে, সবগুলো আমাকে দিয়ে দাও। আনন্দে ছেলেটার চোখ মুখ চকচক হয়ে উঠল। মালাগুলো আরহামের হাতে দিয়ে বলে, জানেন সাহেব, মেলা দিন আগে এক আপায় আমার থিকা সব মালা কিনছিল, আর আজ আপনি কিনলেন। আরহাম যেন আশার আলো দেখতে পেল। ছেলেটিকে জিজ্ঞেস করলো, তা কতদিন হবে? মেলা দিন স্যার, ধরেন বছর 2 আগে। এই আফাই নাকি এইখানে ঘুরতে আইছিল। আরহাম নিরাশ হলো। কিভাবে খুঁজবে তার ভিনদেশিকে? আর কোথায় খুঁজবে? রুনা বেগম সে কখন থেকে বসার রুমে বসে আছেন, না কারোর সাথে কথা বলছেন আর না কারো কথার উত্তর দিচ্ছেন। রতন সাহেব কত কি জিজ্ঞেস করলেন, তবুও সে একটা কথারও উত্তর দেননি। আদুরি বসে আছে একটা সিঙ্গেল সোফায়। সে কখন থেকে মানহাকে কল করেই যাচ্ছে, কিন্তু বারবার সুইচ অফ বলছে। আদুরি ভীষণ ঘাবড়ে গেছে। তার বলা কথাগুলো ইফেক্ট করেনি তো? যদি সে কথাগুলো শুনে ভুল করে বসে মানহা?